বৌমা, রান্না বান্নার কোনো খবর হলো? এত বেলা গড়িয়ে গেল। কি আর খবর দেব মা, আপনাদের খাওয়ানোর মতো ঘরে কিছুই নেই। আমাদের উপোস করা ছাড়া আর কোনো উপায় নেই যে মা। এই খালি হাঁড়ির সামনে বসে আগুন জ্বালিয়ে আর কত বেলা কাটবে তোমার? জানি না কবে ভালো দিন আসবে, জানি না। ভালো দিনের অপেক্ষা করতে করতে আমরাই বোধহয় ফুরিয়ে যাব। বিশ্বাস করো, এতটা জীবন কাটলো, আর ভালো লাগছে না কষ্ট সহ্য করতে করতে। এবার মনে হচ্ছে যেন মরেই যাব। বিশ্বাস হারালে চলবে না মা, বিশ্বাস রাখো তুমি। আমরা সবাই মিলে তো দরিদ্রতার সাথে লড়াই করছি, নিশ্চয়ই একদিন এই কষ্টের সময় কাটবে। পেট তো তবু মানে না, খালি হাঁড়ি কি আর ভাত দেবে? পেটটা যে মুচড়াচ্ছে খিদে। মা, হাল ছাড়লে চলবে না মা। আপনার ছেলে মাঠে গেছে, হয়তো একটু ধান চাল জুটিয়ে আনবে। ততক্ষণ আগুনটা জিইয়ে রাখি, সেই ভরসাতেই। আমার কপালও বড্ড কালো রে বউ। তুই তো নতুন এসেছিস, তোর কোনো দোষ নেই। যদি আমার কপাল ভালো হতো, অন্তত আমি এত বছরে সংসারটা একটু ঠিকঠাক করে চালাতে পারতাম। আমার দৃঢ় বিশ্বাস একদিন এই ভাগ্য আমাদের বদলাবে, শুধু সেই দিনের অপেক্ষা। সকলের কষ্ট দূর করতে পারলেই তবে আমার শান্তি। আরে হরিদাস যে নামেও যেমন হরি, কাজেও তেমন হরি। আজও মুখ লটকে বাড়ি যাচ্ছিস, কোনো কিছু হয়নি নাকি? কপাল একদম সাথ দিচ্ছে না। যদি কপালটা একটু ভালো হতো তাহলে হতো। আরে জন্মে তোর কপাল তো সঙ্গ দেবে না। বাড়িতে বৌমাকে রেখে দিয়েছিস, এদিকে খাওয়াতে পারিস না, তোর লজ্জা করে না? গরিব হওয়া কি লজ্জার নাকি? গরিব হওয়া সত্ত্বেও যে বেঁচে আছি এটাই তো গর্বের। আহা, গর্বে বুক ফুলে যাচ্ছে একেবারে। ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার। জমি নেই, ধান নেই, কিন্তু কাঁধে নাগল, একেবারে যেন সব। তোমাদের যা খুশি বলো, আমি খেটে খাই, কারোর কাছে ভিক্ষে চাই না। আমাদের পরিবার মাথা উঁচু করে বাঁচে এই গ্রামে। ভিক্ষে চাই না? তোর বউকে কিন্তু আমাদের জগদীশ বাবু অনেক দিন ধরে দেখছে, সেটা জানিস তো? উল্টোপাল্টা কথা বললে একেবারে মাথা ভেঙে দেব, ভুলে যাব কিন্তু তোমার আমার সম্পর্ক। হ্যাঁ, এমন ভাব দেখাচ্ছিস যেন তোদের কুঁড়ে ঘর একদিন রাজপ্রাসাদ হবে। যা ভাগ বেটা। আমাকে যেরকম তাচ্ছিল্য আর অপমান করেছো, একদিন বুঝতে পারবে আমরা সৎ পথে উন্নতি করব। ও কাকা, এক মুঠো নুন দেবে? কটা পয়সা লাগবে? তোমার নাম তো মণিমা। আমি জানি কোথায় ভালো নুন পাওয়া যায়, আমি তোমাকে নিয়ে যেতে পারি। হ্যাঁ, আর আমি তোমার সাথে যাব কেন? কারণ আমি তোমাকে সাহায্য করছি বলে। তোমার সাহায্য তো অনেকেই করতে চায়, কিন্তু কার কি মতলব না জানা থাকলে তার সাথে যাওয়া কি উচিত? উচিত নয়। আমাকে দেখে কি খারাপ মানুষ মনে হচ্ছে? আজকাল দিন খুব খারাপ কাকা, মানুষকে দেখে বোঝাই যায় না কে ভালো আর কে খারাপ। আর তাছাড়া আমি এই গ্রামের অনাথ মেয়ে, একা থাকি। আমার নামে যদি কলঙ্ক উঠে যায় তাহলে আমি আর থাকতে পারবো না এই গ্রামে বেঁচে। আমার উপরে ভরসা করতে পারো, আমি তোমার সাথে এমনি বেড়াতে চাইছি না। থাক, আমার কিছুই আর শোনার নেই। আহা, আরে সোনার না থাকলেও আমার সাহায্য নিতে তো আপত্তি নেই। আর এখানে তো সবাই আছে, এখানে কোনো কলঙ্ক উঠবে না। আমাকে তুমি চিনলে কি করে? নদীর ঘাটে মাঝে মাঝে দেখেছি তুমি জল আনতে যাও কলসি কাঁধে নিয়ে। তার মানে আমাকে তুমি অনেক দিন ধরেই লক্ষ্য করছো। মানুষকে এভাবে লুকিয়ে লুকিয়ে লক্ষ্য করা কিন্তু খারাপ। হ্যাঁ, বিশ্বাস করো, আমার কিন্তু কোনো খারাপ উদ্দেশ্য নেই। আমি রজত,
সাধারণত আমি হাটে আসি না, তবে আজকে হাটে আসবার আসল লাভ হলো তোমাকে দেখা। এবার থেকে আমি প্রত্যেকবার হাটে আসব। এত ভিড়ের মাঝে কেন এভাবে বলছো? লোকজন শুনে ফেলবে। আমি তো কোনো খারাপ কথা বলছি না, বলো। তোমাকে আমার ভালো লাগে সেটা তোমাকে জানানো কি অন্যায়? ঠিক আছে ঠিক আছে, এইসব বিষয়ে পরে কথা হবে কোন। আমি এখন যাচ্ছি, তুমি আর আমার পিছনে পিছনে আসবে না। তাড়াতাড়ি স্নান করে বাড়ি যাই, গিয়েই আবার সংসারের জোয়াল ঠেলতে হবে। কিন্তু এ কি, এটা কি? এটা তো একটা সোনার নুপুর। এটা এত দামি জিনিসটা এখানে পড়ে আছে, কিন্তু দেখে তো মনে হচ্ছে আমাদের গ্রামের কারো নয়। একমাত্র হতে পারে জমিদার বাবুর স্ত্রী মনোহরি দেবী। যাই হোক, নিজেই নিয়ে যাই, তারপর যা হবে দেখা যাবে। যতই গরিব হই, সততার পথ তো আর ছাড়তে পারবো না। বাড়ি গিয়ে তারপর যা সিদ্ধান্ত নেওয়া যাবে। বাবু, একটা বিষয়ে আপনার সাথে কথার আছে। কি হয়েছে শান্তি? আমি আজ নদীতে গিয়ে এই নুপুরটা পেয়েছি। দেখে তো মনে হচ্ছে সোনার, অনেক দামি। তা আমাদের গ্রামে এত দামি জিনিস পড়ার তো কেউ নেই, ভাবলাম হয়তো গিন্নিমার। হ্যাঁ ঠিক বলেছিস, ওই নুপুরটা আমার বউয়ের। তা নদীতে গিয়ে হারিয়ে এসেছিল, কদিন ধরেই মন খারাপ করছিল। কি আর করবো বলুন, আমার তো দরকার নেই তাই ফিরিয়ে দিলাম। আমরা গরিব হতে পারি, কিন্তু সৎ পথে চলে এসেছি, আর চলবো সারা জীবন। থাক, আর নিজে গায়ে পড়ে সততার প্রমাণ দিতে হবে না। গরিব ঘরে জন্মেছিস, সেই জায়গাতেই থাক। ধনী হওয়ার স্বপ্ন দেখে লাভ নেই। আর এমন কোনো মহান কাজ করিসনি যে নিজে গলা তুলে এসে বলতে হবে। গিন্নি, কি হচ্ছেটা কি? একটা গরিব বাড়ির বউ নিজে এত দামি একটা জিনিস ফেরত দিতে এসেছে, আর তাকে তুমি এরকম কথা শোনাচ্ছ? আদিক্ষাটা দেখো না, গরিব বউ কি করে ধনীর বারান্দায় দাঁড়িয়ে আছে। লাজ শরম নেই একটুকু। কেন বর অথবা শাশুড়িকে দিয়ে পাঠাতে পারতো না? হয়তো ভেবেছে একদিন এই প্রাসাদ তার হয়ে যাবে। আসলে বর যেমন, তার বউ তো তেমন হবে। আপনারা আমাকে নিয়ে হাসাহাসি করুন, কিন্তু আমার স্বামীকে নিয়ে টানাটানি করবেন না। আমি তাকে বড্ড বেশি ভালোবাসি। কত ভালোবাসা সে তো দেখাই যায়। পেটে খেতে না পারলে ভালোবাসা জানালা গলে পালিয়ে যায়। যত সব নাটক। গিন্নি খুব খারাপ কথা বলেনি। তোমাদের অনেকগুলো টাকা আমার কাছে ধার আছে, সেগুলো শোধ করবার ব্যবস্থা করো, না হলে কিন্তু আমি ব্যবস্থা নেব আর কি। আপনাদের কাছে সততার মূল্য কি এই? সৎ মানুষকে কি আপনারা এইভাবেই অপমান করেন? দেখেছো তো চোরের মায়ের কত বড় গলা। আমার সামনে দাঁড়িয়ে এখন আমাকেই জুতো মারছে। গ্রামের লোক যার সামনে মাথা উঁচু করে কথা বলার সাহস পেত না, তার সামনে দাঁড়িয়ে তুই এত বড় বড় কথা বলছিস। শয়তান মেয়ে ছেলে, হ্যাঁ শয়তান মেয়ে ছেলে। বুঝেছি, আপনাদের সাথে ভালো করে কথা বলে লাভ নেই। হ্যাঁ, আমাদেরই দোষ হবে, কারণ আমরা গরিব। ঠিক আছে, আমি এখন যাচ্ছি। আমরা তো এমনিতেও পেটে খেতে পাই না। যাই হোক করে তবু আপনাদের টাকা মিটিয়ে দেওয়ার চেষ্টা করব। আয় রজত, বস। তোকে যে ডেকেছি তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই। আর হ্যাঁ, আমাদের এই দেখা সাক্ষাৎ হওয়ার কথা কেউ যেন জানতে না পারে। জমিদারবাবু আমাকে এভাবে ডাকলেন কেন? আমি তো একজন সাধারণ গরিব ঘরের ছেলে মাত্র। আমাকে দিয়ে আপনার কি কাজ, মানে কি কাজ হতে পারে? আরে ছাড় তো তোদের গরিব আর সততার কথা। তোদের এই নাটকের সততা তোকে ধনী করেছে। গরিব ঘরের মেয়ের দিকে নজর দিয়েছিস না মণিমা?
দেখ, আমি যেটা বলবো সেটা শোন, তাহলে মণিমা তোর হয়ে যাবে। কিন্তু এইসব কথা তো মানে আমি তো মানে কিছু বুঝতে পারছি না, মানে মানে কি মানে ভালোবাসা দিয়ে কি পেট ভরে রে? দেখ, এই হাজার হাজার টাকার গাঁটরিটা দেখ, তোরা ভবিষ্যতের সংসার করবি, অনেক খরচা আছে। তোর দাদা বৌদির মতো ভিখিরির অবস্থায় তোকে দেখতে চাই না আমি। তোর ভালো চাই বলেই তোর উপকার করতে চাইছি। কিন্তু এর বদলে আমাকে কি করতে হবে? আহা, ভয় পাস না, খুব সহজ কাজ। কি কাজ বাবু? তোর দাদা বৌদিকে ঘরে বন্দি রেখে ঘরে আগুন লাগিয়ে দিতে হবে। মোট কথা যে করি হোক, ওদেরকে সরিয়ে দিতে হবে দুনিয়া থেকে। আপনি চাইছেন আমি নিজের দাদা বৌদিকে প্রতারণা করি? এটা প্রতারণা নয়, এটা হচ্ছে শিক্ষা। গ্রামের জমিদারের সামনে চোখ তুলে কথা বলবার শিক্ষা। গরিব হয়ে মাথা নিচু করে থাকতে হয়। তোর দাদা বৌদি সেটা ভুলে গেছে। যদি মাথা উঁচু করে সমাজে বাঁচতে চাস, তাহলে এই কাজটা কর। বেশি লেকচার দিস না আমার সামনে। কাদের ভয় পাচ্ছিস তুই? গ্রামবাসীদের? ওদের মেরুদণ্ড নেই। টাকা ফেললে ওরা আমার পায়ের কাছে এসে পড়বে, আর ওদের মাতব্বর কালীপদ আমার লোক। তোর ভয় পাওয়ার কিছু নেই। বাবু, টাকা মানে এত টাকা আমি তো কোনোদিন চোখে দেখিনি। যেটা বলেছি সেটা করে ফেল তাড়াতাড়ি, তোর উন্নতি হবে। এবারে যা, ভাগ এখান থেকে। ঠিক আছে বাবু, আমি রাজি। খুব তাড়াতাড়ি আপনি সুখবর পাবেন। ওগো শুনছো, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, আগুন লেগেছে। এ কি সর্বনাশ হলো! গ্রামে আগুন লেগেছে না, শুধু আমাদের বাড়িতে আগুন লেগেছে। গ্রামে আগুন লেগেছে বলে মনে হচ্ছে না। কেউ সর্বনাশ করে বোধহয় আমাদের ঘরে আগুন লাগিয়ে দিয়ে গেছে। কি বলছো কি তুমি? কে আমাদের এত বড় ক্ষতি করলো? জানি না গো, তবে আর বেশি দেরি করলে আমরা এর ভেতরেই পুড়ে মরবো। তাড়াতাড়ি পালিয়ে চলো। কিন্তু মা তো নিজের ঘরেই বন্দি আছে। হায় হায় গো, আমাদের সর্বনাশ হয়ে গেল। ঘর বাড়ি সব পুড়ে ছাই হয়ে গেল। এই যে আগুন, মাকে তো আর বাঁচানো সম্ভব নয়। আর তাছাড়া মা এতক্ষণ বেঁচে আছে বলে তো আমাদের মনেও হচ্ছে না। শেষ পর্যন্ত মা এই হিংসার বলি হলো। গোটা জীবন শুধু অভাবের সাথে লড়াই করে গেল, আর শেষ পর্যন্ত আগুনে পুড়ে মরতে হলো মাকে। কিন্তু দেবর কোথায়? সত্যি তো, রজত কোথায় গেল? আমার জানি কেমন মনে হচ্ছে এর পিছনে ঘরের সাথে কেউ যুক্ত আছে। ঘর শত্রু বিভীষণ। ছি 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 ছি। ছি 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 ছি, কালকে গ্রামে এত বড় একটা কাণ্ড ঘটে গেল। অসহায় চাষিদের মানে চাষি হরিদাসের ঘরটা পুড়ে ওর মা মারা গেল, সব শেষ হয়ে গেল একেবারে গো। হবে না, এসব হচ্ছে পাপের ফল। পাপ? কিসের পাপ? হরিদাসের ভাই রজত গ্রামে লুকিয়ে লুকিয়ে প্রেম করছে ওই মণিমা নামের একা থাকা মেয়েটার সাথে। এই সব পাপেই তো এত কিছু ক্ষতি হচ্ছে। এখন ওদের ঘর পুড়েছে, কালকে সারা গ্রামের ঘর পুড়বে যদি এখনই শায়েস্তা না করা যায়। শালা এত বড় সাহস! ওর ব্যবস্থা করতেই হবে আমাদের সবাইকে। আমার সাথে যেটা হচ্ছে সেটা কি খুব ভালো হচ্ছে বলে মনে হচ্ছে আপনার? কেন রজত, কিরকম উত্তেজিত হয়ে এসেছিস কেন আমার কাছে? জানিস তো, আমার আবার ছোট লোকের উত্তেজনা বেশি পছন্দ হয় না। আমি ছোট লোক? এখন আমাকে ছোট লোক বলছেন? এই তো আমাকে দিয়ে এত বড় একটা কাণ্ড ঘটিয়ে নিলেন, নিজের ঘর পুড়িয়ে দিলাম, নিজের মাকে মেরে ফেললাম আমি। তার জন্য কি আমার মাথা কিনে নিয়েছিস নাকি? এখন তোর কি আবদার মেটাতে হবে বল? আমার নামে কালীপদবাবু গ্রামে উল্টো পাল্টা কথা রটাচ্ছে। গ্রামের লোক আমাকে মারবার পরিকল্পনা করছে। তুই বড় বোকা রজত।
তোর কি মনে হয় আমি এত টাকা রোজগার করে এত ক্ষমতার মালিক হয়েছে এমনি? তার মানে? তুই তোর বাড়ি পুড়িয়েছিস, তোর দাদা বৌদিকে ঘর থেকে তাড়িয়ে মাকে মেরে ফেলেছিস, তার বদলে তুই টাকা পেয়েছিস। এবার তুই তোর রাস্তা দেখ, আমি আমার রাস্তা দেখব। আমার পথে বাধা হতে আসলে কিন্তু শেষ করে দেব তোকে। বিশ্বাসঘাতক! আমাকে স্বপ্ন দেখিয়ে এখন আমার পেছনে ছুরি মারছো তুমি? কি করব বল, এটাই আমার কাজ। তোকে বুদ্ধি করে লোভ দেখিয়ে তোর নিজেরই লোকের বিরুদ্ধে লড়াই করিয়ে দিলাম, যাকে বলে কাঁটা দিয়ে কাঁটা তোলা। এখন তোকে আমার কোনো প্রয়োজন নেই। এত বড় নির্লজ্জতার মতো একটা কথা আপনি বলতে পারছেন? জিভ টেনে ছিঁড়ে নেব। জুতোর মতো থাকবি, পায়ে পড়ে মাথায় ওঠার চেষ্টা করবি না একদম। ঠিক আছে, আমাকে যদি মরতে হয় মরবো, কিন্তু আপনাকে নিয়েই মরবো, সেই কথাটা আমি বলে যাচ্ছি এখনই। এটাই কি রজতদের ঘর? ঘর আগে ছিল, এখন আর নেই গো, এখন শুধু ছাই হয়ে গেছে। আর তাছাড়া রজত এখানে অনেক দিন ধরেই নেই, কোথায় আছে আমরা কেউ জানি না। কিন্তু গ্রামে তো ওকে দেখা যায়। গ্রামে দেখা গেলেও এখানে আসে না। এই জন্য আমি কিছু সত্য জানাতে এসেছি তোমাদের। কিসের সত্য? কেন, আমার ভাই কি কিছু করেছে? দেখো, আমি এই গ্রামে একা থাকি, কিন্তু কে কী রকম মোটামুটি আমার আন্দাজ আছে। আমি জানি তোমরা খুব সৎ মানুষ, আর সেই জন্যই তো তোমাদের কপালে এত দুঃখ হয়েছে। কিন্তু তোমাদের ঘরের ছেলে হয়ে রজত এত বড় শয়তানি কি করে হলো আমি জানি না। কেন, তোমার সাথে কিছু করেছে সে? করার সুযোগ দিইনি। গ্রামের হাটে আমাকে একদিন বিরক্ত করছিল, আমি ওকে আসলেই চেনার জন্য একটু সময় নিয়েছিলাম। এখন তোমরা তোমাদের এই ক্ষতি নিয়ে বড্ড বেশি জড়িয়ে পড়ছো, না হলে জানতে পারতে আসল ঘটনা। কি আসল ঘটনা? গ্রামের সবাই জেনে গেছে যে এই বাড়িতে পোড়ানোর পিছনে রজত আছে। কি বলছো কি তুমি? আমি একটুকু মিথ্যা বলছি না। সবাই জানে যে তোমাদের ওপর প্রতিহিংসা নিতে সেই রকম কাজটা করেছে। ভাই হয়ে আমার সাথে এত বড় একটা কাণ্ড করবে আমি ভাবতেও পারি না। না ভাবলে ও কাণ্ড হয়েছে। এখন থেকে সাবধানে থাকবে তোমরা, আর আমিও সাবধানে থাকবো। পারলে গ্রামের সভা ডেকে ওকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করব, কারণ ওর জন্য গ্রামে আমার নাম বদনাম হচ্ছে, আর সেটা আমি কখনোই মেনে নেব না। তুমি সবাইকে ডাকো, আমিও থাকবো সেই সভায়। আমাদের ঘর পুড়িয়ে দিয়েছে ঠিক আছে, কিন্তু মাকে পর্যন্ত মেরে ফেললো এমন শয়তান। এরকম শয়তান ভাইয়ের বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো। তোমরা আমার চরিত্র নিয়ে যেটা ভাবছো সেটা একদমই ভুল। রজত আমাকে বিরক্ত করছিল, কিন্তু আমি ওকে পাত্তা দিইনি। এই রজত তো নিজের বাড়িতে আগুন লাগিয়ে এত বড় কাণ্ড করেছে, আমরা ওকে ছাড়বো না। আমার নিজের ভাই হলেও আমার মায়ের মৃত্যুর কারণ হয়েছে সে। জমিদারকে আমরা নালিশ করলে গরিব মানুষ বলে আমাদের কথা শুনবে না। তাই তোমরা যদি এখন এক না হও তাহলে আমাদের হাতে কোনো উপায় নেই। এই অবিচারের বিরুদ্ধে একসাথে প্রতিবাদ করতে হবে আমাদের। শয়তান কুলাঙ্গার রজত এসেছে, ওকে মারো, সবাই মিলে ধরে মারো। কুলাঙ্গারের বাচ্চা, তোকে এখানে আসতে লজ্জা করলো না তোর? হ্যাঁ, আজ কি তোকে শেষ করে দেব আমি। ছি ছি ছি, তোমার মুখে থুতু দিতে ইচ্ছা করছে। নিজেরা এত কষ্টের মধ্যে থেকেও তোমাকে খাইয়ে পরিয়ে রেখেছিলাম আজকে এই দিনটা দেখার জন্য। তোমরা যা বলছো সব সত্যি, আমি ভুল করেছি, আমি দোষ করেছি, কিন্তু আমাকে মেরে ফেলবার আগে, আমাকে শাস্তি দেওয়ার আগে আমার কিছু কথা বলতে চাই, সেটা শোনো তোমরা। কি বলবি তুই? তোর আর কিছু বলবার মুখ আছে শয়তান? আমার শুধু আমি শুধু এইটুকুই বলতে চাই যে আমি যা করেছি নিজের ইচ্ছায় করিনি। নিজের ইচ্ছায় করিসনি মানে? কার ইচ্ছায় করেছিস? আমার যখন মণিমাকে ভালো লেগেছিল, কথা বলেছিলাম, তখন জমিদার আমাকে নিজের বাড়িতে ডাকে আর অনেক টাকা দেয়।
বলে এই টাকাগুলো সে আমাদের সংসার করবার জন্য দিচ্ছে, তার বদলে ঘরে আগুন লাগিয়ে দিত দিতে দিতে। ছি, কাপুরুষ একটা নির্লজ্জ। সংসার করার ইচ্ছা আছে কিন্তু পয়সা রোজগার করার মুরদ নেই। নিজের প্রিয়জনকে মেরে আমাকে নিয়ে সংসার করার চক্রান্ত। তোমরা সবাই শোনো, এর পিছনে যেমন রজত আছে সেই রকম কালীপদবাবু আর জগদীশবাবুও আছে, তাই ওদের শাস্তি হতেই হবে। আর রজতের শাস্তি হবে এখনই। মারো সবাই ধরে মারো, এখানে আজকে খেলা শেষ করে দেওয়া হোক, মারো। আজকে হিসেব চাই, এই জমিদার নামও বেরিয়ে আসো বাড়ি থেকে, হিসেব চাই। এ কি কাণ্ড হলো বলো তো? আমরা না বাইরে গেলে মনে হয় লোকজন আমাদের বাড়িতে এসে মারবে। আমি যতদূর খবর পেয়েছি রজতকে আধমরা করে মারতে মারতে গ্রামের বাইরে ফেলে দিয়ে এসেছে। ধন সম্পত্তি যাই যাক, প্রাণ বেঁচে গেলে আমাদের এখন বাইরে বেরোতেই হবে প্রাণ বাঁচাতে গেলে, না হলে ওরা ভেতরে আসলে আমরা বাঁচব না। আমার আর কিছু করবার নেই, তোমরা যা বলবে তাই করো, চলো বাইরের দিকে যাই। এসেছে নির্লজ্জ কুলাঙ্গার জমিদার, গ্রাম প্রধান ও তার পরিবার। এদের এক্ষুনি শেষ করে দিতে হবে, না হলে আমাদের মতো অভাবী লোকেদের ওপর অত্যাচার থামবে না। তোমরা একটু শান্ত হয়ে শোনো আমাদের কথা। আমরা কোনো কথা শুনবো না, এক্ষুনি আমরা বিচার চাই। বিচার হবেই। আমিও আর পাপের বোঝা বইতে পাচ্ছি না। আজকে আমার জমিদারির শেষ, এই গ্রামে আর আমরা থাকবো না। অহংকারের বশে আমি কি করেছি আমার নিজেরই জ্ঞান ছিল না, তাই সৎ মানুষ হিসেবে আমার জমিদারির দায়িত্ব দিয়ে যেতে চাই শান্তি আর হরিদাসকে। কিন্তু আমার মায়ের মৃত্যুর পেছনে তুমি দায়ী, তার বিচার হবে। আজকে আমাদের রক্ত ঝরবে, কিন্তু জমিদারের সিংহাসন ভাঙবই আমরা। এই মারো, জমিদারের শোষণের জবাব দাও। শাস্তি এমন হওয়া দরকার যেন ভবিষ্যতে আর কেউ এমন অপরাধ করার সাহস না করে। আমাদের সততার বিনিময়ে শুধু অভাব আর কষ্ট মিলেছে কপালে, আর অপমান। আজ সব অপমান দ্বিগুণ করে ফিরিয়ে দেব। মারতে মারতে সবাই এদের গ্রাম থেকে বার করে দাও এদের। এখন থেকে আমাদের জমিদার গিন্নি তুমি শান্তি। মারো, সবাইকে মারো, মেরে শেষ করে দাও। জয় গরিব বইয়ের ধনী ভাগ্যের জয়। তোমরা আমার জয়ধ্বনি দিও না, তোমরা নিজেদের জয়ধ্বনি দাও, কারণ আমি তোমাদের কাজ করার জন্যই এই আসনে বসেছি। বৌদি, তুমি কেবল আমার মান রাখোনি, গ্রামের ইজ্জতও বাঁচিয়েছ। এত বছর ধরে চলে আসা শোষণ শাসনকে তুমি ভেঙে দিতে পেরেছ। আজ তোমাকে নিয়ে আমার গর্ব হচ্ছে। জানতাম দুঃখ শেষে একদিন ভালো দিন আসবে আমাদের, তবে এমনভাবে সবাইকে নিয়ে যে আনন্দ করতে পারবো তা ভাবিনি। তোমরা সবাই খেতে বসো, আমি আজকে তোমাদের নিজের হাতে খাওয়াবো। প্রথমবার আমাদের কপাল হলো নিজের ভাঙা ঘর ছেড়ে এত বড় জমিদার বাড়ির ভেতরে এসে খাওয়া। একদিন বাড়ি হারিয়েছিলাম বলেই তো এত বড় বাড়ি পেয়েছি। জীবনে যার ত্যাগ সব থেকে বেশি, তার প্রাপ্তিও সব থেকে বেশি। আজ কষ্ট করে ওরা এত পেয়েছে বলেই তো আজ তোমার সামনে মাথা উঁচু করে বাঁচতে পারছে, বলো। আজকে থেকে এই গ্রাম তোমরা নিজেরাই চালাবে। শান্তি আমাদের নতুন পথ দেখিয়েছে। এখন থেকে আর আলাদা কোনো অত্যাচারী গ্রাম প্রধান থাকবে না। এখন থেকে তোমাদের নিজেদের মালিক তোমরাই। একেই বলে কপাল। শান্তি আমাদের গরিবের বউ হয়ে ধনীর ভাগ্য পেয়েছে, কিন্তু সেই ভাগ্য ভাগ করে নিল আমাদের মতো অভাগা সবার সঙ্গে। আর সেই জন্যই আমরা গরিব বউয়ের ভাগ্যে সবাই ধনী হয়ে উঠতে পেরেছি। এখন থেকে সুখের দিন আসবে, আর কষ্ট পেতে হবে না কাউকে। একদিন খালি হাড়ির জন্য কষ্ট পেতে হয়েছে আমাদের, পেট খালি রাখতে হয়েছে। আজ থেকে কারোর ঘরে খালি হাড়ি থাকবে না, এটাই আমার শপথ। তোমরা আমাদের সাথে এই আনন্দের যজ্ঞে সামিল